দেড় শতাধিক রুগ্ন কারখানার তালিকা করেছে বিজিএমএ। চলছে যাচাই বাছাই কার্যক্রম। প্রণোদনা দিলে ঘুরে দাঁড়াবে পোশাক শিল্প। তারুণ্যের সাথে অন্য সব শক্তির মেলবন্ধনের তাগিদ ডক্টর হোসেন জিল্লুরের। পরিবর্তনের জন্য সর্বত্র বিকেন্দ্রীকরণের আহ্বান। প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ নেবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী। মজুতদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি রাবেয়া স্মৃতি। উৎপাদনমুখী শিল্পে গতি সঞ্চারের সহায়তা দিচ্ছে সরকার। ঘোষণা করা হয়েছে বড় প্রণোদনা প্যাকেজ। সুযোগ কাজে লাগাতে তৈরি পোশাক খাত প্রস্তুতি নিচ্ছে। 1.5 শতাধিক রুগ্ন কারখানার তালিকা প্রস্তুত করেছে ইতিমধ্যে বিজিএমএ। যাচাই বাছাই হচ্ছে তথ্য। এক্ষেত্রে কাজ করছে নিরীক্ষা প্রতিষ্ঠান। বিজিএমএ সভাপতি বলেছেন যে সহায়তা নিতে হলে পরিকল্পনা দিতে হবে। রুগ্ন না হলে অর্থ প্রাপ্তির কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন যে উৎপাদনের থেকে সংকটে পড়া প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া উচিত। নানাবিধ সংকটে ধুকে ধুকে চলছে শিল্প উৎপাদন। 2-3 বছর ধরেই চলছে মন্দ অবস্থা। কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হয় বাড়ছে বেকারত্ব। এমন অবস্থায় শিল্প উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। রুগ্ন ও বন্ধ কারখানায় প্রাণের সঞ্চার করাই এই উদ্যোগের উদ্দেশ্য। ঘোষণা করা হয়েছে 60,000 কোটি টাকার পুনর্থয়ন তহবিল। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা। তারপর কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রাখা হয়েছে বড় বরাদ্দ, যা রাখার 10,000 কোটি টাকা। বন্ধ শিল্প ও সেবা খাতের মধ্যে একটি তৈরি পোশাক খাত। যাচাই বাছাই করে এই শিল্পের রুগ্ন 1.5 শতাধিক প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এই সুবিধার আওতায় মিলবে শ্রমিকদের 4 মাসের বেতন ও বিদ্যুৎ, গ্যাস সহ অত্যাবশ্যকীয় পরিষেবার অর্থ। এমন কারো ব্যাপারে বিজিএমইএ কোনো রেকমেন্ডেশন করবে না যার ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নাই, অথবা টাকা এখান থেকে যেন অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ হয়। সরাসরি শ্রমিকের এখানে টাকা দেওয়া হবে। ইউটিলিটি বিল এই ফ্যাক্টরি প্রতি মাসে পাবে। বিজনেস প্ল্যান দিতে হবে, সেই বিজনেস প্ল্যানটা রিয়েলিস্টিক হইতে হবে। সুতরাং এই জিনিসগুলো ধাপে ধাপেই হবে। সহায়তা প্রাপ্তি পর্যালোচনায় হবে নিরীক্ষা। এজন্য কাজ করছে 2টি নিরীক্ষা প্রতিষ্ঠান। উদ্যোক্তাকে একটি ব্যবসায়ী পরিকল্পনা তুলে ধরতে হবে। যুক্তিসঙ্গত হলে তবে মিলবে অর্থ। থার্ড পার্টি আমরা এঙ্গেজ করেছি, হুদাবাসী সহ আর একটা অডিট কোম্পানি। তারা যে দেখছে যে ওই ফ্যাক্টরির অস্তিত্ব আছে কিনা এবং ওই ফ্যাক্টরিকে সাপোর্ট দিলে বন্ধ ফ্যাক্টরি চালু হবে কিনা, অথবা যে ফ্যাক্টরি স্ট্রাগল করছে ওইটা যেন স্ট্রাগলটা একদম ইজ হয়, এই প্রত্যয়নপত্র দিচ্ছি। কোনো কাস্টমারকে যদি কোনো নির্দিষ্ট ব্যাংক সাপোর্ট দিতে না চায়, তাহলে তাকে যুক্তি দিতে হবে যে ওনার সাথে এই কারণে সাপোর্টটা দিতে চায় না। বিশ্লেষকরা মনে করেন বন্ধ কারখানার চেয়ে সাম্প্রতিক সংকটে পড়া কারখানাগুলোকেই দেওয়া উচিত এই তহবিলের অর্থ। এতে দ্রুত উৎপাদনে ফিরে যাওয়া সম্ভব। অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে এবং তারা এই মুহূর্তে অপারেশনে নেই। সেই ধরনের কারখানাগুলোতে অর্থ লগ্নি করার চেয়ে যে ধরনের কারখানাগুলো অপারেশনে রয়েছে কিন্তু আর্থিক সংস্থানের অভাবে সমস্যায় রয়েছে, সেখানে বিনিয়োগগুলো করলে কারখানাগুলো যদি পূর্ণ শক্তিতে চলতে পারে, তাহলে কর্মসংস্থানেও তার একটা ভূমিকা থাকবে, আবার একই সাথে রপ্তানিতেও তার একটা ভূমিকা থাকবে। জমে থাকা বাড়তি তারল্য তহবিলের জন্য বরাদ্দ দেবে বিভিন্ন ব্যাংক। এক্ষেত্রে সুদ ভর্তুকি দেবে সরকার। যেসব তফসিলি ব্যাংক এই সহায়তায় আগ্রহী তাদের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ব্যাংক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দেশের প্রতিটি জেলা উপজেলায় পরিবর্তনের পাওয়ার হাউস। এজন্য তারুণ্যের সাথে অন্য সব শক্তির মেলবন্ধন খুবই জরুরি। অভ্যুত্থান
উত্তর বাংলাদেশে তারুণ্যের বহুমুখী সম্ভাবনা নিয়ে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির আলোচনা সভায় এমনটাই বলেছেন সংগঠনটির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি আরও বলেছেন যে পরিবর্তনের জন্য রাজনীতি থেকে শুরু করে সবখানেই জরুরি বিকেন্দ্রীকরণ। জুলাইয়ের অভ্যুত্থানে তারুণ্যের শক্তি দেখেছে গোটা বিশ্বই। তবে বড় প্রশ্ন, অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনের রূপরেখায় কতটা প্রতিফলন ঘটেছে সেই তারুণ্যের, তরুণদের জন্য কতটা সম্ভাবনায় বা নিশ্চিত করতে পেরেছে পরিবর্তিত প্রেক্ষাপট, তা নিয়েই ছিল পিপিআরসির আলোচনা সভা। কোনো সমাপনী এ সময় বিভিন্ন খাতের প্রতিনিধিরা বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষি, শিক্ষাসহ নানামুখী খাতে বৈষম্য দূর আর পরিবর্তনে ভিন্ন মাত্রা যোগ করছেন তরুণ উদ্যোক্তারা। তবে এখনও প্রযুক্তিসহ নানা উন্নয়নের ছোঁয়া সীমাবদ্ধ শহরের গণ্ডিতেই। ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার, এবং আপনারা দেখেছেন যে চিটাগং ট্র্যাক্সে আসেন, আপনার লার্নিং আউটকামের কথা যদি বলি বা ড্রপ আউট রেটের কথা যদি বলি প্রাইমারি এডুকেশনে, এটা খুবই অ্যালার্মিং। একজন কৃষক যদি 100 কেজি শসা উৎপাদন করে, আমরা এজ আ কনজিউমার আমরা সর্বোচ্চ 65 কিলোগ্রামস অফ দ্যাট কিউকাম্বার আমরা কিন্তু কনজিউম করতে পারি। বক্তারা বলেন, জুলাইয়ের সফলতা ছিল রাজনীতি বিমুখ প্রজন্মকেও রাজনীতি সচেতন করে গড়ে তোলা। তবে অভিযোগ, পরবর্তী সংস্কার ইস্যুতে নানাভাবে উপেক্ষিত সেই তরুণ প্রজন্মই। যারা রাজনীতি থেকে দূরে ছিল বা তরুণদের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের পর। রাষ্ট্রীয় যে কোনো নীতি নির্ধারণের জায়গায় তাদের ইনপুট দেওয়ার মতো যোগ্যতা, তাদের সেই থিঙ্কিং এবিলিটি রয়েছে, কিন্তু তাদেরকে কোথাও আসলে স্পেস দেওয়া হলো না। বর্তমানে বিভিন্ন সূচক পরিবর্তনের আভাস দেয় না বলেই এ সময় মন্তব্য করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান। বলেন, সংস্কার ইস্যুতে বড় বড় বিষয়ের সাথে সমাজের ছোটখাটো পরিবর্তনও গুরুত্বপূর্ণ। এজন্য সবচেয়ে বেশি দরকার স্বেচ্ছাসেবী মনোভাব। সব চিন্তাগুলো আটকে যায় রিফর্ম উইথ এ ক্যাপিটাল আর, এটার মধ্যে মানে সাংবিধানিক সংস্কার বলতে রাষ্ট্র কাঠামোর বড় একটা সংস্কার, অথবা এই যে আইন বিভাগের সংস্কার, একটা বড় ধরনের সংস্কার। আমাদের বাংলাদেশে পরিবর্তন যদি করতে হয় তাহলে এই বিগ আর এর পাশাপাশি স্মল আর কেও ফোকাসে আনতে হবে। সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিতে তারুণ্যের শক্তির সাথে অন্য সব শক্তির মেলবন্ধন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তরুণরা কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষায় জাগ্রত আছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের সকল সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট এবং পেঁয়াজ বাজার পরিদর্শন করেছেন তিনি। এই সময় মন্ত্রী বলেছেন যে পণ্যের কৃত্রিম সংকটের পেছনে দায়ী মজুতদাররা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে মজুতদারদের জন্য শাস্তির বিধান রয়েছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই যারাই পণ্য মজুত করে কৃত্রিম সংকটের সাথে জড়িত তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে, এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। কুড়িগ্রামে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ কৃষকের পরিবর্তে গুদামে ধান নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। বঞ্চিত হচ্ছেন সেখানে প্রকৃত কৃষকেরা। এমন অনিয়মের বিষয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে উপজেলা খাদ্য এবং কৃষি বিভাগ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছাটবাড়ি গ্রামের বিধবা নাজভান। অন্যের বাড়িতে কাজ করে জীবন চালানো এই নারীর সম্পদ বলতে শুধু 15 শতক ভিটেমাটি। অথচ নাজভানের নামে সরকারি গুদামে ধান সরবরাহ করে টাকা হাতিয়েছে একটি সিন্ডিকেট। মানুষের বাড়িতে কাম করে খাই, আমার ভাতা দিবেছে, নিয়ে গেছে, নিজে 2টা চেক নিছে। এমন পরিস্থিতির শিকার গ্রামের আরও অনেক অসহায় নারী। অভিযোগ, ইরি বোরো মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারি ধান কেনায় অনিয়ম হয়েছে। আসল চাষিদের বাদ দিয়ে তালিকায় নেওয়া হয়েছে দরিদ্র ও ভূমিহীনদের। তাদের নামে গোডাউনে ধান দিচ্ছে অসাধু চক্র। এতে ফসল উৎপাদন করেও ন্যায্য দাম থেকে বঞ্চিত অনেক কৃষক। প্রায় 34টা নাম, যার 0.5% জমি নেই বাড়ি চালা ছাড়া। এটা পুরোপুরি সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে। ওটা ছবি এলে নিয়ে যা ব্যাংকের মধ্যে নিয়ে যা, ওই কোনো কত বলে চেক দেব। স্থানীয়রা জানান, বিভিন্ন ভাতা দেওয়ার কথা বলে অসহায় মানুষকে কৃষকের অনলাইন তালিকায় নাম লেখান সিন্ডিকেট চক্রের সদস্য দুলাল।
পরে তাদের নামে গোডাউনে গেছে ধান, বিনিময়ে মিলেছে 1 থেকে 2,000 টাকা। অভিযোগ আছে 16 জন দিনমজুর ও হতদরিদ্রের কাছ থেকে 2টি করে সই করা চেকের পাতাও নেন দুলাল। থেকে 2 করে পাতাও ছিঁড়ি নিছি, এলা আমরা ভয়েতে আতঙ্ক হয়ে আছি। 1500 কোটি টাকা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেন, আর ওই চেক টাকা নিয়ে 2 করে কাগজ ছিঁড়ি নেন। কৃষিটা নাম দিব, তাই নামটা করে নিছে, 5,000 কোটি টাকা মাসে তোমার 5,000 করে দিবি। তবে অভিযুক্তের দাবি, প্রভাবশালী মহলের নির্দেশে এসব কাজ করেছেন তিনি। নিজে তো কাইও ধান নেয় না, ধান দেয় না সরকারে, এরা বিক্রি করে। খালি শুধু কচাকাটা ইউনিয়ন না, প্রতিটা ইউনিয়নে আপনারা যাচাই করে দেখেন যে প্রতিটা ইউনিয়নে একই অবস্থা। অনিয়মের প্রশ্নে একে অপরের ওপর দায় চাপালেন উপজেলা খাদ্য ও কৃষি কর্মকর্তা। আমরা তো কৃষককে চিনি না, কৃষি অফিস থেকে অনুমোদন করা হয়, ওই তালিকা তখন আবার অনুসারের মাধ্যমে ওটা আবার লটারি হয় অনলাইনে। সবাই তো ধান দিতে পারতেছে না, বা অনেকে আবেদন করে, তার কাছে ধান আর মজুদ থাকে না। অনেকে আবেদন করে কিন্তু মজুদ থাকে না, কিন্তু এই মজুদ যে নাই সেটা তো ওই ব্যক্তির ধান তো তারা সংগ্রহ করার কথা না, কিন্তু সংগ্রহ তারা কিভাবে করছে। চলতি মৌসুমে নাগেশ্বরী উপজেলার 807 জন কৃষকের কাছ থেকে মন প্রতি 1440 টাকা দরে প্রায় 2,500 মেট্রিক টন ধান কিনবে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নীলফামারী থেকে যুক্ত হতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন আমিরুল হক। আমিরুল, আমরা কিছুক্ষণ আগে কুড়িগ্রামের একটি রিপোর্ট দেখছিলাম, সেখানে কিন্তু এক ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে এই কার্যক্রম নিয়ে। এখানকার কার্যক্রম আসলে কেমন চলছে, কেমন দেখতে পাচ্ছেন, এবং চাষিদের কোনো অভিযোগ রয়েছে কিনা? স্মৃতি, আপনি জানেন সরকারিভাবে ধান চাল সংগ্রহের যে বড় মৌসুমে যে অভিযানটি হচ্ছে সেটা 3 মে থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে 31শে আগস্ট পর্যন্ত। এবং 36 টাকা দরে ধান ক্রয় করা হচ্ছে কৃষকদের কাছ থেকে, এবং চাল, সিদ্ধ চাল যেটি হচ্ছে 49 টাকা, এবং আতপ চাল হচ্ছে 48 টাকা দরে কেনা হচ্ছে। এবং চাষিরা, যেটি আপনি জিজ্ঞেস করছিলেন, চাষিরা যেটি বলছে যে তাদের যে মাঠ তৈরি থেকে শুরু করে চারা এবং সার থেকে শুরু করে এবং শ্রমিক এবং শেষ পর্যন্ত বলা যায় যে পরিবহন খরচ, অর্থাৎ সরকারি গুদামে আনা পর্যন্ত যে শ্রমিক খরচ, সেটি যদি হিসাব করে ধরা যায়, যে সেক্ষেত্রে তাদের অভিযোগটি হচ্ছে যে এটা যদি 36 টাকা না করে এটি যদি 37 টাকা বা 38 টাকা হলে আরো ভালো হতো। এবং অনিয়মের যদি কথা বলি, তেমন কোনো আমরা অনিয়ম আমরা নীলফামারীতে দেখতে পাইনি। খুব সুন্দরভাবেই, সফলভাবেই কিন্তু এই সংগ্রহ অভিযান কিন্তু চলছে। আপনাকে যদি লক্ষ্যমাত্রা যদি নীলফামারীর বলি, সেটি হচ্ছে ধানের লক্ষ্যমাত্রা এবার ধরা হয়েছে 8,760 মেট্রিক টন, অর্জন হয়েছে এ পর্যন্ত আপনার 8,521 মেট্রিক টন, এবং সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,847 মেট্রিক টন, অর্জন হয়েছে 22,616 মেট্রিক টন, এবং আতপ চালের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 772 মেট্রিক টন, এবং অর্জন হয়েছে এ পর্যন্ত 385 মেট্রিক টন। এবং সেক্ষেত্রে বলা চলে যে তারা খাদ্য গুদামের যে কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে 31শে আগস্টের আগেই তাদের এই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হবে। এবং সেক্ষেত্রে মিলের মালিকরাও কিন্তু একই কথা বলছেন, অর্থাৎ বলা চলে যে তাদের অভিযোগটি হচ্ছে কৃষক এবং মিলের মালিক ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে যে খাদ্য বিভাগ এবং কৃষি বিভাগের সাথে যদি সমন্বয় করে যদি এই দামটি নির্ধারণ করা যেত, তাহলে সেক্ষেত্রে কৃষকরা যেমন লাভবান হতেন, সেক্ষেত্রে ব্যবসায়ীরাও কিন্তু লাভবান হতেন। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ আমিরুল আপনাকে। সিলেট সাদা পাথরে ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন পর্যটক, সাংবাদিক সহ 5 জন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে প্রাইভেট কারে সাদা পাথরে ঘুরতে যান কয়েকজন পর্যটক। এ সময় পেছন থেকে অন্য একটি গাড়ি তাদের কয়েকবার ধাক্কা দেয়। কারণ জানতে চাইলে তাদের উপর হামলা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন যে হামলাকারীরা সাদা পাথর কাণ্ডে বরখাস্তকৃত ইউপি সদস্য দুলাল মিয়ার অনুসারী। হামলায় 3 জন সাংবাদিক সহ পর্যটকরা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় জড়িত একজনকে আটক করলেও তাদের ছিনিয়ে নেয় বাকিরা। দর্শক, এবার আপনাদেরকে একটু সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিব আমরা। দেশের গেল সপ্তাহে নিম্নমুখী প্রবণতা বিরাজ করেছে পুঁজিবাজারে। ডিএসসির প্রধান সূচকের সাথে সেখানে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে, তবে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি সিএসির ইন্ডেক্সও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 34 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5,860 পয়েন্টে। কমেছে অন্য দুটি সূচকও, ডিএসসি সূচক 14 এবং ডিএস 30 সূচক সেটি 25 পয়েন্টের মতো কমেছে। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 4,727 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 5,299 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়ার প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 188টি, কমেছে
179টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 22টি কোম্পানির শেয়ারের দর। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, হাত বদল করেছে এই কোম্পানিটি মোট 37 কোটি 54 লাখ টাকার শেয়ার। 26 কোটি 86 লাখ টাকা 24 লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল মালিক স্পিনিং মিলস এবং তৃতীয় অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট। প্রায় 31 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল ফরেস্ট ফাইন্যান্স, এর পরে রয়েছে যথাক্রমে দ্বিতীয় স্থানে তুংহাই নিটিং এবং জিবিবি পাওয়ার। গত সপ্তাহে দর পতনের দিক থেকে শীর্ষে ছিল ইস আলম কোল্ড স্টিল, প্রায় 9 ভাগ কমে প্রথমে এই কোম্পানিটি ছিল, এরপরে অবস্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং। একই সাথে আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর আপনাদেরকে জানিয়ে দিব। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল সূচক যেটি সিএসপিআই, সেটি 0.22% মতো কমেছে এবং এই সূচকটি 15,725 পয়েন্ট অবস্থান করছে। কমেছে অন্য দুটি সূচকও, সিএসএক্স এবং সিএস30 সূচক। লেনদেন হয় 329টি প্রতিষ্ঠানের মতো, দাম বেড়েছে 179টি, কমেছে 127টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 23টি কোম্পানির শেয়ারের দর। সিএসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল সেনা ইন্স্যুরেন্স, মোট 15 কোটি 76 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে কোম্পানিটি 10 কোটি 7 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে। এরপরে অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট এবং তৃতীয় অবস্থানে ছিল ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেম। জ্বালানি তেলে শুল্ক আরোপের প্রতিবাদে পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটির রাজনৈতিক দল জামাত ইসলামীর ডাকে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। শুক্রবার করাচির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মোটরসাইকেল নিয়ে নামেন আন্দোলনকারীরা। পাশাপাশি পতাকা এবং ব্যানার হাতে মিছিল করেছেন প্রায় হাজার হাজার মানুষ। এতে কয়েকটি প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। একইভাবে লাহোরের সমাবেশও যুক্ত হয়েছেন বহু মানুষ। রাতে হওয়া এই সমাবেশে বক্তব্য রেখেছেন জামায়াত ইসলামের প্রধান হাফিজ নাইমুর রহমান। এই সময় সরকারের করনীতি এবং জ্বালানি শুল্কের কঠোর সমালোচনা করেছেন তিনি। জ্বালানির উপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয়েছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নতুন বিল, যার আওতায় রাশিয়া থেকে তেল বা গ্যাস ক্রয়কারী শীর্ষ 5 দেশের উপর 100% শুল্ক আরোপের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকার অন্যতম দুই দেশ ভারত এবং চীন, তাই নতুন করে 100% মার্কিন শুল্ক আরোপের হুমকির মুখে এই দেশ দুটি। রাশিয়ার তেল গ্যাসের শীর্ষ ক্রেতা বাকি 3 দেশ হল আজারবাইজান, হাঙ্গেরি এবং শুক্রবার মার্কিন সিনেটে 86-11 ভোটে পাশ হয়েছে বিলটি। এর আওতায় নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ সামরিক নেতাদের উপর। অবরোধের কবলে পড়বে রুশ জ্বালানি এবং তেল ট্যাঙ্কারগুলো। বিলের শুল্ক আরোপের পাশাপাশি ছাড়ের ব্যবস্থা রয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে 15% কম জ্বালানি আমদানি করবে তাদের জন্য থাকবে এই বিশেষ সুবিধাটি। এবার মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলটি অনুমোদিত হলে ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়বে 2031 সাল পর্যন্ত। ইরান যুদ্ধের জেরে হরমুজ ও বাব এল মান্দেব এই প্রণালীতে নৌ চলাচলের অচলাবস্থা কাটছেই না। আগের তুলনায় চলতি সপ্তাহে আরও কমেছে ট্রাফিকের পরিমাণ। বৃহস্পতিবার হরমুজ প্রণালী পাড়ি দিতে পেরেছে মাত্র 8টি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার সেই সংখ্যা ছিল 15। এর আগের বৃহস্পতিবার নৌ চলাচলের সংখ্যা ছিল 12। শিপ ট্র্যাকিং ফার্ম কেপলার এসব তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের আগে গড়ে প্রতিদিন 140টি নৌযান পাড়ি দিত হরমুজ প্রণালী। এদিকে বৃহস্পতিবার বাব এল মান্দেব প্রণালীতে চলাচল করেছে 26টির মতো নৌযান। মঙ্গলবার এবং বুধবার সেই সংখ্যা ছিল যথাক্রমে 32 এবং 22। যুদ্ধের আগে দৈনিক 70টি জাহাজ এই জলপথে চলাচল করত। হাভিয়ের মিলেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। রাস্তায় নেমেছেন প্রায় শত বিক্ষোভকারী। শুক্রবার সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে দেশটির জনগণ, যার মূল উদ্দেশ্য খরচ কমিয়ে দেশের বাজেট ঘাটতি সামাল দেয়া। এদিন আর্জেন্টিনার রুটি এবং স্টোমের রক্ষক সস্তো কায়েতানের উপাসনালয়ে একত্রিত হয়েছে ভক্তরা। সেখান থেকে মিছিল নিয়ে বুয়েন্স আইরেসের কংগ্রেস ভবনের দিকে এগিয়ে যান। কাসা রোসাদার বাইরে অবস্থান নিয়ে এই কঠোর নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এর বড় একটি কারণ বিতর্কিত ভূমি এবং সম্পত্তি সংস্কার আইন, যাতে সহজেই আর্জেন্টিনার জমির মালিকানা পাবে বিদেশি ব্যক্তি বা কোম্পানি। আন্দোলনকারীদের দাবি মিলেই সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে, হুমকির মুখে ফেলেছে আর্জেন্টিনার সার্বভৌমত্ব। এর আগের দিনও কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ করেছেন হাজারো বিক্ষোভকারী। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।